স্বাগত একাত্তর জার্নালে, সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে, আর জানিয়ে দিই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই দেখে নেব একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। অবশেষে বর্ষবরণ উৎসবে ৮ যৌন নিপীড়ক চিহ্নিত, পরিচয় বা ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার। সালাউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি, কিডনি জটিলতায় হাসপাতাল ছাড়া হচ্ছেন না এখনই। পরাজিত শক্তি যেন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। নতুন চাহিদাপত্র না থাকায় বেড়েছে অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, প্রতিরোধে সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র। লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারির শঙ্কা, বৈধদের সমস্যা নেই বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আজ আমাদের সাথে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। স্বাগত আপনাদের দুজনকে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে দিয়ে শুরু করি। একাত্তরের এখন যেটি সংবাদ শিরোনাম সেটি দিয়ে কথা বলতে চাই। আমরা আসলে সেই পয়লা বৈশাখের পর থেকেই নিয়ম করেই এটি নিয়ে কথা বলে যাচ্ছিলাম। আজকে অবশেষে বর্ষবরণ উৎসবে ৮ যৌন নিপীড়ককে চিহ্নিত করে পুলিশ প্রতিজনকে ধরিয়ে দিলে বা তাদের কোনো পরিচয় জানালে সাধারণ মানুষ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা জানি যে সংবাদ মাধ্যম সিসিটিভি ফুটেজে এই চেহারাগুলো খুঁজে পাচ্ছিল, সংবাদ মাধ্যমে পত্রিকাগুলোতে এই মুখগুলো গোল চিহ্নিত করে ছাপা হচ্ছিল, কিন্তু কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বেশ দীর্ঘ সময় ধরে পুলিশ প্রশাসন বলে আসছিল যে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তেমন কিছু দেখা যাচ্ছে না। এমনকি ৩-৪ দিন আগে সম্ভবত আইজিপি এই যৌন নিপীড়কদের এমনকি দুষ্টু ছেলে বলেও হালকা করে দেখানোর চেষ্টা করেছেন বলে আমরা সহ অনেকেই মনে করেছি। তো এই অবস্থায় মঞ্জুরুল হাসান বুলবুল, শেষ পর্যন্ত এই যে এখন আবার ৮ জনকে চিহ্নিত করতে পারলো পুলিশ এবং লাখ টাকা পুরস্কারও ঘোষণা করলো এদের ধরিয়ে দেওয়ার জন্য, কিভাবে দেখছেন বিষয়টিকে? আপনি একটু আগে যেটি বললেন সেই জন্যই নানা কথা বলতে হয়। একটি ঘটনা ঘটে যাবার পরে আইন প্রক্রিয়া সংস্থার সামনে দুইটি পথ খোলা থাকে। একটি হচ্ছে ঘটনাস্থল থেকেই যদি দুর্বৃত্তদের ধরা যায়, ঘটনাস্থল থেকে যদি দুর্বৃত্তদেরকে আটক করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এটি যে কোনো খুনের ঘটনা হতে পারে, চুরির ঘটনা ঘটতে পারে। বর্ষবরণ অনুষ্ঠানে যেটি ঘটলো, যেটি অভিযোগ উঠেছিল যে কয়েকজনকে ধরে নাকি ছেড়েও দেওয়া হয়েছে, পুলিশ ধরতে পারে নাই। অভিজিৎ হত্যাকাণ্ডের সময় যেটা বলা হয়েছিল যে এত কাছে ঘটনা ঘটলো যেখানে পুলিশ কাছেই ছিল, যায় নাই। কাজে এটি যদি ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ধরা যায় খুব ভালো, আর যদি না ধরা যায় তাহলে পরে তদন্ত সাপেক্ষে তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেপ্তার করা হবে, আটক করা হবে, পুরস্কার ঘোষণা করা হবে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনি যে কথাটি বললেন যে এই যে মানে ঘটনা ঘটে যাওয়া এবং তারপর আজকে পর্যন্ত যে ৮ জনকে চিহ্নিত করে পুরস্কার ঘোষণা করা, এই প্রক্রিয়ার মাঝখানে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি হচ্ছে দুঃখজনক, এবং দুঃখজনক বলি এবং সবগুলি প্রশ্নবোধক। একটি হচ্ছে যে প্রথমে বললেন যে যেটি বললেন শেষে বললেন যে দুষ্টামি করেছে, প্রথমে বললেন এরকম এমন কিছু ঘটে নাই, এবং এটার জন্য যারা প্রতিবাদ করতে গেল ছাত্র ইউনিয়নের মিছিলের মধ্যে আবার আক্রমণ চালানো হলো। তো কাজে ওই ঘটনাগুলির কারণে এবং দায়িত্বশীল মহল থেকে এটাকে গুরুত্ব না দেওয়ার একটি চেষ্টা আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছি। কারণ আমি বরাবরই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনাটি যখন ঘটে এটার দায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ ওই দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই শুধুমাত্র সেখানে ছিল না। আমরা কি তাহলে এইরকম ঘটনা ক্যাম্পাসে ঘটবে বলে আগামী বছরকে এইরকম করব যে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছেলে মেয়ে ঢুকতে পারবে না, আইডি কার্ড দেখে ঢুকতে পারবে? আমরা তো সেটা করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রক্টর সময় মতো আসেন, সেটা অভিযোগ হয়েছে, এবং সেই অভিযোগগুলি আমলে নিয়ে এই যে এখন যেটি করলেন তারা, যে শেষ পর্যন্ত ধরিয়ে দেওয়ার চেষ্টা, এটি কিন্তু দ্বিতীয় পদক্ষেপ যদি ঘটনাস্থল থেকে না ধরা যায়। কাজে মাঝখানে যে ঘটনাগুলি ঘটেছে আমি মনে করি সেটি হচ্ছে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার প্রচেষ্টা, বিষয়টিকে সমাধান করতে চায় না পুলিশ কর্তৃপক্ষ, সেরকম একটা ধারণার জন্ম হয়েছে। আমি
তবু আশাবাদী হতে চাই যে পুলিশ শেষ পর্যন্ত চিহ্নিত করেছে। এবং আপনি যেটি বললেন যে 71 টেলিভিশনই সম্ভবত প্রথম দিকে রূপার রিপোর্ট ছিল, প্রথম দিন থেকেই সে চিহ্নিত করার চেষ্টা করেছে। হতে পারে যে গণমাধ্যম যেটিকে চিহ্নিত করেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির চিহ্নিত করার ক্ষেত্রে তাদের একটু সময় লেগেছে, হয়তো তারা আর একটু বেশি সময় নিয়েছেন। কিন্তু আমরা যে চেহারাগুলি দেখানো হয়েছে, আইজি সাহেব যেটি দেখাচ্ছেন, সেটা পুরস্কার ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুলিশও তাদেরকে ধরার জন্য তৎপর হবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। আমি আসবো আপনার কাছে। আমরা একটু বাড়িধারা স্টুডিও থেকে নিয়ে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী, তাকে নিয়ে নিতে চাই। লিটন নন্দী প্রথম এই অভিযোগটি আসলে জনসমক্ষে এনেছিলেন, কারণ তিনি সেখানে যৌন নিপীড়নের শিকার কয়েকজন নারীকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হয়েছিলেন। ডক্টর আমিনা মহসিন, এই যে অবশেষে অন্তত মানে পুলিশের এক রকমের স্বীকৃতি মনে করেন কিনা, মানে হয়েছে কি হয়নি, ব্যাপারটা দুষ্ট ছেলেদের কাজ না অপরাধীদের কাজ, এই যে একটা দোটানা পুলিশের আমরা দেখছিলাম, তা থেকে অন্তত আজকে চিহ্নিত করে একটা ঘোষণা যখন পুলিশ দিল যে এদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দেবে, তাতে অন্তত কিছুটা স্বস্তি বোধ করেন কিনা? স্বস্তি বোধ তো করি বটে, কিন্তু আমার মনে হয় যে পুরো প্রক্রিয়াটা মানে ধরেন 1 মাস হয়ে গেল, এবং আমি যেটা বলতে চাই 1 মাসে, হ্যাঁ 2 মাস না, 14 এপ্রিলে 1 মাস হয়ে গেল। হ্যাঁ 1 মাস। তো যে জিনিসগুলোকে দেখতে হবে কি এটাতে আমাদের কতটুকু ক্ষতি হয়ে গেল, মানে নবনীতা আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে। এরকম যখন মানে একদম উচ্চ পর্যায় থেকে পুলিশের পার্টিকুলারলি মহল থেকে এ ধরনের বক্তব্য আসে, আমাদেরকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা গর্ববোধ করি নারী ক্ষমতায়নের জন্য, সেটা একদিকে আমি রাখছি। আপনি যখন বিশ্লেষণ করবেন আমি এখানে কতগুলো পিলার্স রাখছি, সেটার এগেইনস্টে কি জিনিসটা আসছে, তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে সেটা একটা সিম্বলিক জিনিস? সেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এই ধরনের, এবং যারা করেছে তাদেরকে তো অবশ্যই আমি কন্ডেম করবো, কোনোভাবেই কেউই মানে আমার মনে হয় না কোনো সুস্থ ব্যক্তি এটাকে সাপোর্ট করতে পারে। কিন্তু যে ধরনের বক্তব্যগুলো আসছে, এটা কি ধরনের মেসেজ কনভে করছে যে তাহলে আমাদের রাষ্ট্র কি ধরনের মূল্যবোধগুলোকে আপহোল্ড করছে। কারণ আমরা এই ব্যাপারে এক ধরনের নীরবতাও দেখেছি বিভিন্ন জায়গা থেকে। আমি বলবো না যে আমাদের মেইন স্ট্রিম পার্টিস গুলো, আমি তো সব দলকে নিয়ে বলছি, এক্সেপ্ট বামপন্থী দলগুলো এই ব্যাপারে খুব একটা সোচ্চার হয়েছে। এবং তারপরে ধরেন এখানে যেটা আসছে যে আমাদের যে মানে দায় মুক্তির যে একটা সংস্কৃতি, সেটাকে কিন্তু আমি এখানে আরো রিইনফোর্স করলাম এই সমস্ত। এবং আসছে কোত্থেকে বক্তব্যগুলো, দুষ্ট ছেলেরা, কেউ কাউকে ইয়ে করেনি, তারপরে গেল কেন, এই যে বিভিন্ন ধরনের না, আমি আপনি দেখেন যারা বক্তব্যগুলো দিয়েছে প্রত্যেকটা বক্তব্যই কিন্তু আপত্তিকর, আমি যদি একটু বিশ্লেষণে যাই। তারপরে দেখেন কিংবা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কোনো কোনো ব্যক্তি বলেছেন যে মেয়েরা এত রাত পর্যন্ত বাইরে ছিল কেন, কোন মেয়েরা বাইরে থাকে, তো বলছি যে দায়িত্বশীল মহল থেকে এসেছে। এটা তো রাতে ঘটে নাই তো, না সন্ধ্যার সময়, সন্ধ্যায় মানে সন্ধ্যা মানে আলো নিভে যাওয়ার পরেও বাইরে কেন, সেই প্রশ্ন। এবং হ্যাঁ তারপরে ধরেন এখানে আমি তো যে পুলিশকে মনে করব যে আমাকে নিরাপত্তা দেবে, তা আমি তার উপরে আস্থাটা কোথায় রাখবো? তো সাধারণ জনগণ, আমি আমার নিরাপত্তার জায়গাটা কোথায়, আশ্রয়টা খুঁজে পাবো? আমি যদি মনে করি যে হ্যাঁ ওখানে পুলিশ থাকবে, এবং যে ধরেন বিবৃতিটা এসেছিল যে অনেক পুলিশকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছিল, ওনারা অ্যান্টিসিপেট করেননি এত লোকজন আসবে, এগুলো তো কোনো অজুহাত হতে পারে না, তাই না? এবং সিসিটিভি ক্যামেরা, ওখানে এতগুলো সিসিটিভি ক্যামেরা অন ছিল, এবং এদেরকে তো এরা চিহ্নিত করাটা কোনো চিহ্নিত ছিল। এবং তারপরে আমরা যেটা দেখেছি যে ধরেন এটা বাইরে বিশ্বের কাছেও তো আমাদের একটা ইমেজটাকে নষ্ট করছে। কারণ আমি তো আপনাকে প্রথমেই বললাম যে একদিকে আপনি ধরে নেবেন যে আমরা কিন্তু বলছি যে নারী ক্ষমতায়নের কথা, আর এখানে তাহলে এটা প্রশ্ন হচ্ছে মানে এটা কি হচ্ছে, এটা কি সম্ভব? মানে যে দেশে আমরা গর্ববোধ করছি নারী ক্ষমতায়নে, এবং যেই দেশে ধরেন আমাদের শীর্ষস্থানীয় সব নেতারাই কিন্তু নারী, সেখানে প্রকাশ্য স্থানে উৎসব স্থলে এখনো নারীকে, মানে সেখানে আমি তাই বলছি একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমি রেজ করছি, সেটা হলো যে তাহলে কি সংখ্যা দিয়ে আমরা বিচার করব ক্ষমতায়নকে, নাকি একটা কোয়ালিটেটিভ চেঞ্জ কোনো আসছে কিনা
সেটা তো মানে আমাদেরকে প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নটি নিশ্চয়ই করতে হবে। লিটন নন্দী, অবশেষে যৌন নিপীড়কদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ বলছে, যদিও তাদের পরিচয় জানতে পারেনি, জনগণকে সাহায্য করতে বলছে। কিভাবে দেখছেন? আপনি প্রথম এই অভিযোগটি তুলেছিলেন, আপনারা আন্দোলনে আছেন ছাত্র ইউনিয়ন থেকে, আন্দোলনে বেরিয়ে আপনারা পুলিশের পিটুনিরও শিকার হয়েছেন। জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে আজকে ঘটনার 33 দিন পার হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে, এবং 33 দিন পর গিয়ে এই 8টি ছবি প্রকাশ করা হলো। কিন্তু আমি আগেই বলেছি যে এটি হচ্ছে যে এই যে 8টি ছবি প্রকাশ, তার মধ্যে হচ্ছে আমি নিজে ডিবি অফিসে গিয়ে 4 থেকে 5টি ছবি আইডেন্টিফাই করে দিয়েছি। তো এই ধরনের ছবিগুলো ধরেন আমার জানা মতে এটি প্রকাশ হয়েছে এবং এগুলো চিহ্নিত হয়েছে এখন থেকে 15 থেকে 20 দিন পূর্বে। তো 15 থেকে 20 দিন পূর্বে এই ছবিগুলো যখন আইডেন্টিফাইড হয়েছে, আমরা বারবার বলেছি যে এই ছবিগুলো হচ্ছে আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন। একটা সময় যেমন পেট্রোল নিক্ষেপকারীদের যেভাবে আপনারা প্রকাশ করেছিলেন, আপনারা পোস্টার আকারে সারা ঢাকা শহর বিভিন্ন স্থানে দেন, এর মধ্য দিয়ে হয়তো অনেকেই পাশের জনকে চিনছেন না, কিন্তু এর মধ্য দিয়ে হয়তো তারা চিনতে পারবেন। তো এটা করার জন্য আমরা বারবার তাদের আহ্বান জানিয়েছি। এমনকি গত পরশুদিন আমরা যখন ডিআইজি মামুন সাহেবের সঙ্গে দেখা করি, তখনও তাকে এই কথাটি বলেছি। গতকাল যখন ডিএমপি যুগ্ম কমিশনের সঙ্গে দেখা করি, তাকেও এই কথাটি বলেছি। অবশেষে 33 দিন পরে 8 জনের ছবি প্রকাশ করা হলো। তো মোটামুটি আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একটি জিনিসটা হচ্ছে কি, যে 33 দিন পরে আমাদের কেন ছবি প্রকাশ করা হলো, তো সেটি যেমন একটি দিক। তো একই সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে ধরেন ঠিক ঘটনার 29 দিন পরে আমাদের বাংলাদেশ সরকার পুলিশের প্রশাসনিক প্রধান পুলিশ মহাপরিদর্শক একটা কথা বলেছিলেন, এগুলো ছিল দুষ্ট লোকের দুষ্টুমি। তো আমরা বলতে চাই, আমরা তখনও বলেছিলাম যে আসলে কি পুলিশ মহাপরিদর্শকের এতদিন পর মনে হলো যে এটি একটি দুষ্ট লোকের দুষ্টুমি। তাহলে আমরা আসলে তাদের মুখ থেকে যদি এরকম কথা শুনি বা আমরা খুব হতাশ হয়েছিলাম। তো আমরা যেটি চাইবো যে ধরেন এই যে 8 জনকে চিহ্নিত করা হলো, যেমন ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা আপনারা জনগণের সাহায্য চাইতেই পারেন, আপনার লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতেই পারেন, জনগণ পুলিশ মানুষকে সহায়তা করতে চায়, যেটা যেমন সত্য। কিন্তু একই সঙ্গে যেটি বলতে চাই যে শুধু জনগণের উপর বসে থাকলে হবে না, কারণ পুলিশের সামগ্রিক যে শক্তি, তার ডিবি এসবি সহ সামগ্রিক শক্তি দিয়ে তার সমগ্র শক্তিকে নিয়োগ করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমাদের মূল আন্দোলনের যেটা দাবি, যে আমরা চিহ্নিত করা মাত্রই যে বিষয়টি শেষ হয়ে যাচ্ছে, বিষয়টি এমন নয়। তো এদেরকে দ্রুত যে কোনো ভাবে হোক গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এবং আপনারা জানেন এই ঘটনাটিকে নিয়ে কতখানি ছেলে খেলা করা হয়েছে এবং এটাকে কি পরিমাণ ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইভেন আমাকেও প্রশ্ন করা হয়েছে যে এই ঘটনাটি লিটন নন্দী ছাড়া আর কেউ দেখেনি। আপনারা জানেন 15 এপ্রিল আপনাদের স্টুডিওতে আমি এসেছিলাম, 16 এপ্রিল মাননীয় প্রক্টর স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল। জিনিসটা হচ্ছে, এবং এখানে বিভিন্ন স্তর থেকে ডিএমপি যুগ্ম কমিশন থেকে বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কারণ আমরা আসলে কি, যে একটি ঘটনা ঘটে সেটাকে ধামাচাপা দিতে চাই। এবং দেখেন এই ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু আমি যদি বলি, নারায়ণগঞ্জে যে সোনারগাঁয়ে যে ধর্ষণটি হলো চলন্ত বাসে, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বালিকা বিদ্যালয়ে যে কিশোর বাচ্চাগুলো হচ্ছে যৌন নিপীড়নের শিকার হলো, কিংবা নেত্রকোনাতে গারো যে স্কুল শিক্ষার্থীর ধর্ষণের শিকার হলো, এগুলোরই ফল। কারণ আমরা আসলে দায় সারা এবং বিচারহীনতার সংস্কৃতিকে বারবার পুনরাবৃত্তি করতে চাই। আপনি আমার সামনে কোনো আইকন দেখাতে পারবেন না, কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে এটি হচ্ছে এই ধরনের যৌন নিপীড়নের দৃষ্টান্ত, যেটার কারণে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। আমরা কিন্তু কোনো দৃষ্টান্ত দেখাতে পাচ্ছি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত হচ্ছে 20 জন নারী শিক্ষার্থী শিক্ষক দ্বারা লাঞ্ছিত হয়েছে, তার একটিরও বিচার হয়নি। 1999 সালে বাঁধনের ঘটনার কিন্তু আমরা বিচার করতে পারিনি। আমরা কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থানে নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কোনো যৌন নিপীড়নের ঘটনা বিচার করতে পারিনি। এই যে বিচারহীনতা এবং কোনো দৃষ্টান্ত না থাকে, এর কারণে এই জিনিসগুলো বারবার কিন্তু ঘটছে। এবং আরেকটি জিনিস, আমি আসবো লিটন নন্দী আপনার কাছেও, আর বিরতি থেকে ফিরে আমি আসলে এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে লিটন নন্দী যেটা বলছিলেন যে 4-5টি ছবি তিনি পরের দিনই গিয়ে চিহ্নিত করেন। আমি আমাদের সহকর্মীদের কথা বলতে পারি, আপনি বলছিলেন ফারজানা রূপা, আমাদের সহকর্মী জেমসন মাহবুব এবং লিটন নন্দী, তারা মিলে সিসিটিভির যে অংশটা তাদের হাতে ছিল সেটা থেকে সম্ভবত অন্তত 2টি চেহারা তারা সেই 71-এর পর্দায় 15-20 দিন আগে থেকেই আছে। তারপর এতদিন লাগলো কেন? আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। দর্শক থাকুন। অবশেষে বর্ষবরণ উৎসবে 8 যৌন নিপীড়ক চিহ্নিত, পরিচয় বা ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার। সালাউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি, কিডনি জটিলতায় হাসপাতাল ছাড়া হচ্ছে না এখনই। পরাজিত শক্তি যেন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী।
নতুন চাহিদাপত্র না থাকায় বেড়েছে অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, প্রতিরোধে সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র। লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারির শঙ্কা, বৈধদের সমস্যা নেই বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা আলাপ করছিলাম বর্ষবরণ উৎসবে 8 যৌন নিপীড়ককে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে মঞ্জুরুল হাসান বুলবুল। আমাদের সঙ্গে লিটন নন্দীও আছেন। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে কেন, যেটা লিটন নন্দীও বলছিলেন যে আজকে কেন, মানে এদের অনেকের ছবি লিটন নন্দী বলছেন 4-5 জনকে তিনি শনাক্ত করে দিয়ে এসেছিলেন কদিন বাদেই। এছাড়া আমরা জানি 71 টিভি সহ সংবাদ মাধ্যম শনাক্ত করেছিল কয়েকজনকে। মানে এতদিন পরে কেন পুলিশ এটা আজকে বলল? আর ডক্টর আমিনা মহসিন যেটা বলছিলেন যে আসলে কেউই সেভাবে ওন করছেন না ঘটনাটিকে, এরকমও একটা মনে হয়। মানে এটা কি কারণে যে নারীরা খুব বড় বড় পজিশনে এখন আছেন বাংলাদেশে, কিন্তু নারী আসলে এখনো প্রান্তিক এবং নারীর ইস্যু আসলে সবার ইস্যু নয়? দুইটি হয়তো কিছুটা সত্যি কিছুটা অসত্যি। একটি হচ্ছে কেন এত দেরি, সেটির অন্য নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। ধরেন একজন প্রত্যক্ষদর্শী যখন প্রত্যক্ষ করেন তিনি মনে করেন যে আমি যদি দেখেছি লোকটা খুন করেছে, কাজে এখনই তার ফাঁসি হওয়া উচিত। এটা হলো প্রত্যক্ষদর্শীর দিককার বক্তব্য। আবার যদি উল্টা দিক থেকে দেখেন, যদি প্রত্যক্ষদর্শী দেখেও থাকে তাহলে সেই লোকটার ফাঁসি হওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কাজে আমি জানি না পুলিশের ব্যাখ্যা কি। হয়তো লিটন নন্দী যেটি বলেছেন যে আরো দ্রুত হতে পারলে ভালো হতো, আরো আগে হতে পারলে ভালো হতো, এবং মাঝখানে যে কথা বিলম্বটাও হয়তো আমরা গ্রহণ করতে পারতাম যে পুলিশ হয়তো ধীরে সুস্থে কাজ করছে, কিন্তু মাঝখানে যে কথাগুলি বলা হয়েছে এই কথাগুলি বলা হওয়ার কারণে মনে হচ্ছে বিষয়টির গুরুত্ব হারিয়ে ফেলেছে, প্রশ্নবোধক জন্ম হয়েছে ওই জায়গাটিতে। কাজে এই জায়গাটিতে হচ্ছে সামাজিক সাংস্কৃতিক একটা বিষয়, যে বিষয়টা আপনি যেমন ধরেন, আমার মনে পড়ে যে পহেলা বৈশাখের আগে যখন পুলিশ প্রথম ঘোষণা দিল যে বিকেল 4টার মধ্যে না 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, সম্ভবত 71 টেলিভিশনে আমি বলেছিলাম যে তাহলে যারা মেয়েদেরকে বিকেল 5টার মধ্যে বাড়িতে ঢুকিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যই কি রাষ্ট্র বাস্তবায়ন করছে? এই সমাজে তো সেই গোষ্ঠীটি আছে এখনো যারা মনে করে যে ওই পহেলা বৈশাখের উৎসবে মেয়েদের যাওয়ার দরকার নাই, ভিড়ের মধ্যে কাজী। তাহলে আমরা কি আইন করে তাদের উদ্দেশ্যটাই পালন করে দিচ্ছি যে মানে তোমরা 5টার সময় বাড়িতে ঢুকে যাও? আবার উল্টো দিক থেকে এই ব্যাখ্যাও আছে যে রমনা বটমূলে যেরকম ঘটনা ঘটেছে এরকম যে একটা ঘটনা ঘটে যায় তখন তো আপনারা আমাদেরকে দায় দিবেন। কাজে এর মাঝামাঝি আপনি যেটি বললেন যে আমরা এক্সট্রিম একটা সামাজিক অবস্থার মধ্যে নাই, যে আমরা সবাই মিলে এটাকে একেবারে বিপ্লব করে গ্রহণ করবো এটাও যেমন নাই, আবার সব প্রত্যাখ্যান করছি তাও নাই, এর মাঝামাঝি জায়গাটিতে আছে। আপনি একটি সহনশীল সাংস্কৃতিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, যেমন ধরেন যে ব্লগারদের হত্যা, আমরা অফলাইনে যখন ছিলাম তখন কথা বলছিলাম যে ব্লগারদের ব্যাপারে যখন আমরা কথা বলি একটি পর্যায়ে, আপনি বলছেন যে একটি পর্যায়ে আমরা মনে হয় যে আমরা এক জায়গায় আপোষ করি, কিন্তু আমরা যদি একটা টলারেন্ট সোসাইটি তৈরি করতে পারতাম, যেটি আমিন আপা একটু বলছিলেন যে আমরা আস্তিক নাস্তিকের ব্যক্তি নির্বিশেষে কার কি অবস্থান হবে সেটি ভিন্ন বিষয়, কিন্তু একটা মানুষ হিসেবে তার সমাজে বেঁচে থাকার মত প্রকাশ করবার অধিকার থাকবে, ডেলিভারেট যদি ইন্টেনশন না হয়। আপনি জানেন শার্লি সাবডু নিয়ে যখন ইন্টারন্যাশনালি কথা হচ্ছে তখন শার্লি সাবডুকে অ্যাটাকটাকে যেমন কন্ডেম করা হচ্ছে, তার পক্ষে মুসলিম ইহুদি সবাই যেমন দাঁড়াচ্ছে, আবার উল্টো দিক থেকে এই সমালোচনা আছে যে শার্লি সাবডু কি ডেলিভারেটলি একটি কমিউনিটিকে বারবার আহত করছে কিনা। তো কাজে এই জায়গাটা হচ্ছে একটা সামাজিক সাংস্কৃতিক রুচির বিষয়। আমরা পহেলা বৈশাখটা বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব এবং বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব এটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটি হচ্ছে এবং বছর পর বছর হচ্ছে। আমরা যদি আমার খুব বড় মাপে এই ধরনের ঘটনার কথা মনে পড়ে না যে কখনো ঘটেছে, ছোট বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। আপনি রমনার বটমূলে বছরের পর বছর ছায়ানটের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওই বোমা হামলার ছাড়া খুব বড় ধরনের ঘটনার কথা আমরা মনে পড়ে না। এখন যতই উৎসবের আকার বড় হচ্ছে, এই ধরনের সিসিটিভির কথা তো আমরা কখনো কল্পনাই করি না। সিসিটিভি ছাড়া তো পহেলা বৈশাখ হয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনা তো ঘটে নাই, বাঁধনের ঘটনা।
পরে যদি আমরা প্রতিক্রিয়াটার সঙ্গে সঙ্গে দেখাই, আমাদের রাষ্ট্রের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে দেখাই, তাহলে ঘটনাটা ঘটে গেছে এটাকে আমরা মেনে নিয়েও বলতে পারি যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার প্রতিকার আমরা করতে পারলাম। কিন্তু দুর্ঘটনাটা ঘটলো, ঘটার পরে প্রতিকার পেতেও যদি বিলম্ব হয়, তখন যেটা বললাম এই প্রশ্নটি আসে। এই ক্ষেত্রে বোধহয় সেই ঘটনাটি ঘটেছে। এবং আমি যে কথাটি বলতে চাই যে এটির বিচার হবে, 8 জনকে ধরিয়ে দেওয়া হবে কি না হবে, এটির অনেক কথা হতে থাকবে। কিন্তু আমি যেটি মনে করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু ছাত্র ইউনিয়ন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলি ছাত্র সংগঠন কেন এটি নিয়ে আসলো না, সকল সাংস্কৃতিক সংগঠন কেন এটা নিয়ে আসলো না, সকল শুধুমাত্র নারী সংগঠন কেন, সকল মানবাধিকার সংগঠন কেন এটি নিয়ে আসলো না, এটির একটি যদি সামাজিক জবাব দিতে হয়, তাহলে আগামী 1 বৈশাখ নিরাপদে পালন করব পুলিশ ছাড়াই আমাদের রাজনৈতিক সংগঠনগুলি, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা বছরের পর বছর একসঙ্গে থাকে, এরকম ঘটনা ঘটে না, তারাই তো আমাদের জন্য পথিকৃত হবে। এই মেসেজটা যদি, যেটা আমিনা মহসিন বললেন যে আমরা একটা নেগেটিভ মেসেজ দিয়েছি, আমরা যদি এই পজিটিভ মেসেজটা দিতে পারি, তাহলে দেখবেন যে এই বিচ্ছিন্ন শক্তি যেগুলি এই 8 জনের চাইতে 8 জনের সঙ্গে যদি 64 জন হয়, তারা ধারে কাছে আসবে না। আমিনা মহসিন, পুলিশ যেমন এই অপরাধীদের ধরিয়ে দিতে জনগণকে ডাকলো, শুধু তো বিচারটা আসলে এবারের এই যে কথা বলা শুরু হলো, কারণ মঞ্জুরুল হাসান বুলবুল যতটা আসলে জোর দিয়ে বলছেন যে এবারের মতো যে প্রতিবার ঘটেছে কিনা এরকম তো আমরা শুনিনি, কিন্তু আসলে আমরা দেখছি যে বাংলাদেশে বড় হওয়া মেয়েদের অভিজ্ঞতায় এখানে এই টেবিলে আমরা যাদের সাথে আলাপ করেছি জার্নালে সংযোগে এই কয়দিনে আমরা দেখেছি যে বেশিরভাগ মহিলারাই মনে করেন না যে এটা এবারই ঘটেছে। এই যে এবার যে বলাটা শুরু হলো যে এমন ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না, এবং এর তো একটা প্রতিক্রিয়া হওয়া উচিত, এরপর তো একটা সামাজিক বদল আসা উচিত, যে সমাজে যারা মনে করেন যে মেয়েদের আসলে সন্ধ্যায় ভিড়ের মধ্যে যাওয়া ঠিক হয়নি, যারা মনে করেন যে বিকেলের মধ্যে বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল, এদের সবার জন্য তো একটা তাদের মনের বদল আনতেও তো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলগুলোর একটা উদ্যোগ নেওয়ার সময় এসেছে মনে হয়। দেখুন, আমার মনে হয় যে যেগুলো সামাজিক দলগুলো আছে, সাংস্কৃতিক দলগুলো আছে, কিছু কিছু আমি এখানে ঢালাও ভাবে মন্তব্য করতে চাই না, উইথ ফিউ এক্সেপশনস, তাদের মধ্যে হয়তো কিছুটা পরিবর্তন আসছে। আমরা তো দেখি যে এখন ছেলে মেয়েরা একসাথেই নারী দিবসে আসে এবং তারা এক ধরনের ওথ নেন, তাই না? এটা তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা তো পরিবর্তন আসছে, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়? আপনি যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা এই নিরাপত্তার দায়িত্বে আছে, তারা যদি এই ধরনের মন্তব্য করে, আমি প্রথমেই উনি যেটা বলছিলেন যে মন্তব্যগুলো তো খুবই ভয়াবহ, এ ধরনের মন্তব্য তো আসা কোনোভাবে কাম্য না, বিকজ ইট ইজ রিফ্লেক্টিং আপনার মেন্টাল স্টেটটা, যে আপনি কি ধরনের। দেখেন নবনীতা, আমরা প্রায় বলি যে শেষ পর্যন্ত কি আসলে শুধু পুলিশ দিয়ে কি আসলে না পয়লা বৈশাখের উৎসব না, সেটা আমরা করবো না, 21 ফেব্রুয়ারির বইমেলা বা কোনো কিছু নিরাপদ করা যাবে নারীর জন্য করা যাবে না, এবং আমার মনে হয় যারা একটু ভিন্ন মত যাদের আছে তাদের জন্য করা যাবে না। একটা সেকেন্ড বলতে পারি, আমার যেটা ধারণা যে আমরা যে সকল সামাজিক সাংস্কৃতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, নারী সংগঠন এর কথা বললাম, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলি, তাদের যদি একটা শক্ত কমিটমেন্ট না থাকে, তাহলে পরে এটা ওই মনে হবে যে আমাদের রাজনীতিবোধ এদেরকে প্রশ্রয় দেয়। যেমন এই ঘটনাটি যে আমাদের বড় রাজনৈতিক দলগুলির যেভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা ছিল, যেভাবে শক্তভাবে সামনে দাঁড়ানোর কথা ছিল, সেটি কিন্তু আমরা প্রত্যক্ষ করি। আমি তো এই কথাটা বললাম যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস থেকে কোনো না কোনো শক্ত, ইভেন আমাদের যে পার্লামেন্টে যারা আছেন আমার মনে করেন তারা কোনো শক্ত কোনো এখানে প্রতিবাদ করেনি, সে ধরনের দিয়ে আসেনি, এবং এটা স্রেফ আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন, আপনি আমার ক্লাসে এসেছিলেন না? রিটন আপনাকে জিজ্ঞেস করছেন ডক্টর আমিনা মহসিন। আমি আপনার ক্লাস আপনি কি হাতে ব্যথা পেয়েছিলেন? জি হ্যাঁ, আপনি আন্তর্জাতিক সম্পর্কে বিভাগে এসেছিলেন, আপনি আমার ক্লাসে এসেছিলেন ছাত্রদেরকে বলতে যে আপনারা একটা প্রতিবাদ করছেন। উনারা যেরকম ক্লাসে গিয়ে গিয়ে সবাইকে স্টুডেন্টদেরকে মোবিলাইজ করেছেন, সো এটা কিন্তু আমি সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এসেছিলেন, এবং আমি এটাই বলছি যে এটা তো উনাদের একটা প্রচেষ্টা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটনাগুলোকে
দেখেছি। আপনি বলছিলেন তো যে মেইন স্ট্রিম পার্টিস গুলো কেন আসছে না, আমরা দেখছি না মেইন স্ট্রিম পার্টিস গুলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি মেইন স্ট্রিম পার্টিস গুলো, তো এগুলোর সাথে আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠনগুলো কিভাবে জড়িত আছে। আমি কোনো পার্টিকুলার পার্টির নাম নিচ্ছি না এখানে, কিন্তু আমি দুটো পার্টিকে একই স্কেলে এনে কথাগুলো বলছি। এবং আপনি এটাও মাথায় রাখবেন যে যেখানে যখন শিক্ষকদের ব্যাপারে অভিযোগ এসেছে, সেখানে শিক্ষকদের রাজনীতি সামনে এসে গেছে। সেই শিক্ষকদের রাজনীতিতেও তো দলীয়করণ এসে গেছে। তারা তাদের দলকে বাঁচাবার জন্য এগুলোকে আমরা দেখেছি। নবনীতা, আমরা আন্দোলন করে গেছি বছরের পর বছর, আমরা কোনো ফসল পাইনি। এবং এখানে আমি মিডিয়াকেও বলবো, মিডিয়া সেসব লোকদেরকে স্পেস দিয়েছে। আমি বিভিন্ন টক শোতে তাদেরকে দেখেছি, তারা এসে কথা বলেছে। তখন আমরা কোথায় দাঁড়াবো? যারা আমরা আন্দোলন করেছি আমরা তো মার্জিনালাইজডই হয়েছে, ওনারা তো মার খেয়েছেন পুলিশের হাতে। এইটুকু আপনি প্রশ্ন করেছিলেন এতদিন পরে কেন এটা আসলো। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো এবং সেটা নিয়ে যেই ধরনের সোশ্যাল মিডিয়া না মানে বাইরের থেকেও যে ধরনের প্রোটেস্ট গুলো এসেছে, সেটা বাংলাদেশের ইমেজকে কোথায় নিয়ে গেছে। এবং যে ধরনের কমেন্টস গুলো ছিল, পুলিশের কাছে কি আর কোনো অল্টারনেটিভ ছিল? ওনারা তো একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছে। তো এখানে উনি যেটা সামাজিক আন্দোলনের কথা বলছিলেন, আমার মনে হয় এই সামাজিক আন্দোলনটাই এটাকে সামনে নিয়ে গেছে। এবং এখানে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের ছাত্রছাত্রীদেরকে, তারা ভীষণভাবে ছিল এখানে। আমার কাছে মনে হয় যে যারা যে নারী নেত্রীরা আছে তারা কিন্তু এক ধরনের তাদের ব্যর্থতা এখানে প্রচন্ডভাবে আমি লক্ষ্য করেছি। লিডার নন্দী, আপনি যদি বলেন আপনারা আন্দোলনে আছেন এই অপরাধীদের বিচার করতে, কিন্তু যেটা আমি বলছিলাম যে অপরাধীদের বিচার শাস্তি সেটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে, কিন্তু আগামীতে যাতে এই ঘটনা না ঘটে, এই আন্দোলনের সাথে আসলে আপনারা কি পরিমাণ মানুষকে সম্পৃক্ত করতে পারছেন? ডক্টর আমিনা মহসিন বলছিলেন যে আপনারা ক্লাসে ক্লাসে যাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা কি আগ্রহ দেখাচ্ছে আপনাদের এই আন্দোলনে সম্পৃক্ত হতে? আন্দোলনে আমরা একটি পর্যায়ে, যেটি আমরা আজ 33 দিন হচ্ছে আমাদের আন্দোলন চালাচ্ছি, এবং এটি শুধু আমরা এককভাবে ছাত্র ইউনিয়নগতভাবে করছি না, প্রথমে বলে রাখি। সেটি হচ্ছে আমরা সকলকে সম্পৃক্ত করবার একটা চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে আমরা মানববন্ধন করেছিলাম, একটি মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি কার্জন হল থেকে কলাভবন পর্যন্ত হয়েছিল। এবং আমিনা মহসিন ম্যাডাম ওই মানববন্ধনের জন্য প্রচারণার জন্য আমরা গিয়েছিলাম, সকলের শিক্ষার্থীদের মধ্যে গিয়েছিলাম। আমরা সেখানে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা অনেক গণসমাবেশ, সংহতি সমাবেশ করেছি, এবং আমরা হচ্ছে একটি ধর্মঘটও করেছি, ছাত্র ধর্মঘট। আমাদের 10 মে হামলা প্রতিবাদ সহ সারা দেশে এবং এই যৌন নিপীড়নের ঘটনার বিচার চেয়ে আমরা হচ্ছে একটি ধর্মঘটও করেছি, এবং সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সমর্থন পেয়েছি সকল শিক্ষার্থীর। এবং জিনিসটি হচ্ছে কি, ধরেন আমরা আসলে সকলের মধ্য থেকে ওই জিনিসটা মেসেজটিকে পৌঁছে দিতে চাই। কারণ হচ্ছে এটি একটি আসলে কোনো ব্যক্তি ইস্যু না, এটি একটি সামাজিক ইস্যু। এবং এই ইস্যুগুলো যদি ঘটছে, এটা এমন না যে এই বছরই প্রথম ঘটেছে, এই বছর হয়তো সামনে এসেছে। হ্যাঁ, এই ঘটনা কিন্তু আমি বারবার বলতেছি, এটি প্রথম কোনো ঘটনা না, এবং এই ঘটনা কিন্তু চলবে, আরো চলবে। কিন্তু বিষয়টি হচ্ছে, আমি বলেছিলাম যে এই বিষয়টি যে আমরা এটা যদি সামনে না নিয়ে আসতাম, তাহলে এটি হয়তো আবার সেই চিরাচরিত ধারার মতো, এটিও সেই বিচারহীনতা সংস্কৃতির মধ্যে সেই নিপীড়িত নারীর আর্তনাদ নতুন কোনো ঘটনার দ্বারা চাপা পড়ে যেত। তো আমরা এটাকে কোনোভাবেই চাপা পড়তে দিতে চাইনি এবং চাইও না, এবং আমরা সেই জন্য দীর্ঘভাবে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছি। এবং আমরা হচ্ছে আরো একটি কর্মসূচি হাতে নিয়েছি, সেটি হচ্ছে আমাদের আগামীকাল থেকে, সেটি হচ্ছে সারা দেশব্যাপী আমাদের হচ্ছে 10 লক্ষ স্বাক্ষর অভিযান শুরু হবে, এবং যেটার মধ্যে এবং আমরা প্রায় সহস্রাধিক মানববন্ধন করবো। যেমন আমি আজকে ঢাকায় আছি, আমি 3-4 দিন পরে ঢাকার বাইরে চলে যাব, বিভিন্ন জেলাতে যাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাব, যে আমরা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করব। এবং আমরা একটি প্রীতিলতা ব্রিগেড গঠন করেছি, আপনারা জানেন প্রীতিলতাকে। তো আমরা তার মধ্য দিয়ে এই জিনিসটা যেন সামাজিকভাবে প্রতিরোধ করা সম্ভব, এবং এর মানুষ যেন সোচ্চার হয় এবং নারীরা যেন এগিয়ে আসে। আমরা এবং স্লোগানও নিয়েছি, একটি পাল্টা আঘাত, যে নারীরা এই ধরনের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যেন তারা পাল্টা আঘাত এগিয়ে আসে। করতে চাই, আমার যেটা ধারণা যে এই সচেতনতা বাড়ানোর যে কর্মসূচিটি ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংগঠনগুলি নিচ্ছে খুবই মানে ইতিবাচক দিক। আরেকটি হচ্ছে যে আমাদের উৎসবগুলির যে একটা মানে সাংস্কৃতিক দিক, এটি যদি আপনি তুলে না ধরেন, যে পহেলা বৈশাখে আমি চারুকলা থেকে মিছিলটা শুরু করে দিয়ে আমি উল্টো দিক দিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে হাঁটছিলাম প্রেস ক্লাবে আসার জন্য। আমি দুয়েল চত্বরের পরে যে ছেলেগুলিকে ঢুকতে দেখলাম মানে বিশ্ববিদ্যালয় চত্বরের দিকে, তাদের পোশাক, তাদের আচরণ, তার কোনো কিছু পহেলা বৈশাখের মেজাজের সঙ্গে যায় না। এটা একদম স্পষ্টভাবে আমি প্রত্যক্ষ করেছি। কাজে আমার যেটি ধারণা যে আমাদের 21শে ফেব্রুয়ারির যেমন একটা গাম্ভীর্য পরিপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখি, শহীদ মিনার
21শে ফেব্রুয়ারি, প্রভাত ফেরি, আপনি দেখে বুঝতে পারেন আসলে যে আমরা সবসময় বলি যে মেয়েদেরই ইনস্টিংক্ট আরো ভালো কাজ করে, যে দেখে বোঝা যায় আসলে যে কে উৎসবে যোগ দিতে আসছে আর কে উৎসবে, এটা ইনস্টিংক্ট এটা একেবারে প্রত্যক্ষই দেখা যায়। আমি বললাম তো, আমি আপনাকে, এরা যদি মঙ্গল শোভাযাত্রায় আসতো তাহলে আগেই চারুকলার মধ্যে আসতো, এরা যদি সায়ানোটে আসতো তাহলে আগেই রমনাতে থাকতো, আর না হলে ওই যে কি বলে শিশু পার্কের সামনে এখানে থাকতো। এরা এসেছেই উৎসব করার জন্য, সেই উৎসবটা মেজাজের সঙ্গে পহেলা বৈশাখের মেজাজের কোনো মিল নেই। এই ভুবুজেলা বাজিয়ে যে পহেলা বৈশাখের উৎসবের সঙ্গে যায়, কাজে আমাদের উৎসবগুলির চেহারাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটার মধ্যে পহেলা বৈশাখের যে মেজাজটা, সেই মেজাজটা ধীরে ধীরে অন্য ধরনের কি বলে এক ধরনের মানে বিনোদন জায়গায় চলে যাচ্ছে, যে বিনোদনের সঙ্গে পহেলা বৈশাখের মেজাজের মিলটি থাকে না। কাজে আমার যেটি ধারণা যে আমাদের সামাজিক সাংস্কৃতিক যে চেতনাগত পরিবর্তনটাতে আনতে চায়, সেখানে আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদী ধারার যে উৎসবগুলি, সেই উৎসবগুলির চেহারাতেও আজকে কর্পোরেট পুঁজি, আজকে মানে বিশেষ মহলের যে ছবল এখানে আছে। আপনি শিল্পকলা একাডেমিতে জয়নুল, হাশেম খান, কাইয়ুম খান চিত্রকলা উৎসব হবে, উপরে শিল্পকলা জয়নুল আবদিনের মাথার উপরে নাম লেখা অমুক কোম্পানি স্পন্সরকৃত জয়নুল, হাশেম খান এবং কাইয়ুম চৌধুরী চলচ্চিত্র। পরিস্থিতি কি দাঁড়ায় গেল যে জয়নুল আবদিনের উপরে আমাকে মানে ওই আরেক আলোচনার বিষয় তো বটেই, কিন্তু মঞ্জুর হাসান বুলবুল সম্ভবত এটি বলতে চাইছিলেন যে একটা সামাজিক প্রতিরোধের কথা তিনি বারবারই বলছিলেন, যে সামাজিক ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যদি এরকম মানে সচেতন সতর্ক একটা ছাত্র ছাত্রীদের বাহিনী থাকে আগামী উৎসবে, তাহলে কি আসলে উৎসবকে উৎকট করে তুলতে একদল দুষ্কৃতকারী ঢুকে পড়তে পারবে কিনা আমাদের মাঝে, সেটা তো নিশ্চয়ই ঠেকানো যাবে। আমি এই ঘটনা বলার পূর্বে আমি একটু মঞ্জুবের কথা শুনে একটু বলতে চাই। ধরেন এবছরেও কিন্তু সেমনটি হয়েছে। এবছর মঙ্গল শোভাযাত্রার পূর্বে একটা আরসির বিশাল মিছিল ছিল, আপনারা যদি দেখে থাকবেন। এটা নিয়ে বিশাল বিতর্কের জন্ম নিয়েছে যে আরসি কোম্পানির প্রায় কর্পোরেট পুঁজি নিয়ে তো আরেক বিতর্ক, আরেকদিন মানে অনেক আলোচনা করাই যাবে। ওইটা না নিয়ে গেলাম, কিন্তু জিনিসটা হচ্ছে দেখেন, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই এখানে, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তার কারণটা কি? কারণ আগে আমাদের একটা দীর্ঘ একটা কালচারাল এনভায়রনমেন্ট ছিল। সেটি কিভাবে ছিল? সেটা আমার ডাকসুর মধ্য দিয়ে ছিল, সেটি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ একটি পারস্পরিক মেলবন্ধন ছিল। কিন্তু আসলে এই ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বিভিন্ন কিছু বন্ধ থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নিজেদের মনে করেন না। মানে এইটি একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। তারা অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিকতায় আবদ্ধ। হ্যাঁ, সকলকেই বলবো না, কিন্তু আমরা চাই না যে পাবলিক বিশ্ববিদ্যালয় একজন স্টুডেন্ট হিসেবে এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ একজন স্টুডেন্ট হিসেবে সেই জায়গাটি রক্ষিত থাকুক। আমরা চাই সকল স্টুডেন্টের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসুক। তো আমরাও চাইবো যে আগামী বছর শুধু আমি নই, মানে আমরা ছাত্র ইউনিয়ন নই, আমরা চাইবো সকলে এগিয়ে আসুক। কারণ এই পয়লা বৈশাখ হচ্ছে আমার প্রাণের উৎসব। কারণ আমরা জানি বাংলাদেশে এখন যে আগ্রাসন চলছে, সেখানে একটা বিশাল সংস্কৃতি, নিজেদের উৎসব নিজেদেরই হয়তো রক্ষা করতে হবে। শেষ মন্তব্য, আমি ওর সাথে লাকির সাথে এটা অ্যাড করতে চাচ্ছি, সরি, কারণ ওর সাথে লাকিও আমার ক্লাসে এসেছিল, সরি আমার সেজন্য নামটা এসেছে। সেটা হলো, এটাও মাথায় রাখতে হবে, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যেটা আপনি বলছেন যে ইউনিভার্সিটির সাথে, সেটা না। এটা আমাকে এটাও মাথায় রাখতে হবে যে হলের যে কালচারটা, সেটাও কিন্তু পুরাটা পরিবর্তন হয়ে গেছে। আগে ধরেন হলে যেটা ছিল হাউস টিউটরদের একটা ব্যাপার ছিল, এখন কিন্তু হল কিন্তু টিচারদের দখলে নেই। এখন হল কিন্তু বিভিন্ন দলের ছাত্র সংগঠনের দখলে চলে গেছে, সেখানেও কিন্তু একটা বড় বিচ্ছিন্নতা এসে গেছে। এখন বলতে কিন্তু আমি শুধু এখনকার কথা বলছি না, আমি বলছি বেশ অনেকগুলো বছর ধরে আমরা দেখছি যখন যে দল ক্ষমতায় থাকে সামহাও সেইখানেও সেই সংস্কৃতিটা হারিয়ে গেছে। তো সেখানেও বিচ্ছিন্নতাগুলো সৃষ্টি হচ্ছে। তো আপনি যদি শুধু ক্যাম্পাসকে দায়ী করেন তাহলে কিন্তু হবে না, আমাকে হলটাকেও ধরতে হবে। লিটন নন্দীরা বলছেন তারা ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন, ক্যাম্পাস থেকে এমনকি ঢাকার বাইরে গিয়েও তারা এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। অসংখ্য ধন্যবাদ লিটন নন্দী সংযুক্ত হওয়ার জন্য। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি ৭১ জানুয়ারি। আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই। আমাদের হাতে আছে
সকালের খবর, সেই দুষ্টুদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার, এই নিয়ে আলাপ করছিলাম। এছাড়া খাবার নিয়ে মারামারি, এক নৌকাতেই নিহত 100। আসলে মানে এই খবরটি গত প্রায় সপ্তাহ পেরিয়ে গেছে সম্ভবত যে এই খবরটি আসছে, এবং সংকটটি আসলে কতটা গভীর সেই বিষয়টিও আমাদের সামনে চলে আসছে। মানব পাচার সংকট, আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ মালয়েশিয়া, আর মানব পাচার রোধে সহযোগিতা দেওয়া হবে বাংলাদেশকে, এমন কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। সংবাদ, বর্ষবরণে যৌন নির্যাতন, আত্মনিপীড়ক চিহ্নিত। আর সংবাদের 65 বছর হলো। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি দীর্ঘদিন কাজ করেছেন এই পত্রিকাটাতে। আমি আসলে একদম এই পত্রিকাটি পড়ে বড় হয়েছি। আমাদের মতো আমি নিশ্চিত যে আরো অসংখ্য মানুষের। সংবাদ পরিবারকে শুভেচ্ছা জানাবো। 65 বছরের মধ্যে মানে আমার ভাগে কমপক্ষে 18 বছর, আমি 18 বছর সংবাদের সঙ্গে ছিলাম, মানে সাংবাদিক কর্মী হিসেবে, সংবাদ পরিবারের কর্মী হিসেবে। পড়েছেন কত বছর? তা তো নিশ্চয়ই আপনার মতোই, মানে একদম সংবাদ পড়ি বড় হয়েছে। কাজেই এটা একটা অনেক বড় খবর আসলে, বাংলাদেশের একটি পত্রিকা 65 বছর পার করলো। সংবাদকে অভিনন্দন। আমরা এর পরের পত্রিকায় যেতে চাই, বাংলাদেশ প্রতিদিন। টেন্ডার বাণিজ্যে এমপি নেতারা, টেন্ডার বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছেন সরকারি দলের এমপি ও জেলা উপজেলার নেতারা। ভাগ বাটোয়ারা নিয়ে দল উপদল কোন্দলও হচ্ছে বিভিন্ন এলাকায়। এরকম এই খবরটি আছে। স্মৃতিশক্তি হারাচ্ছেন সালাউদ্দিন, ভুলে যাচ্ছেন অতীতের অনেক কিছু। খাবারের জন্য খুনোখুনি, সাগরে শতাধিক অভিবাসীর করুণ মৃত্যু। এই খবরগুলো রয়েছে বাংলাদেশ প্রতিদিনে। আমি যদি আমাদের অর্থনীতি পুশব্যাক হচ্ছেন সালাউদ্দিন, এই বিষয়টি নিয়েও একরকমের জল্পনা চলছে যে ঠিক কিভাবে আসলে সালাউদ্দিন ফিরবেন। এই প্রসঙ্গে তো কথা বলবোই। আমি তার আগে আসলে ডক্টর আমেনা মহসিন, আপনার কাছে যেতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসেবে গত কদিনে এই যে অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে যারা স্ত্রী সন্তান নিয়ে সমুদ্র পথ পাড়ি দিচ্ছেন বা পাড়ি দেওয়ার চেষ্টায় আছেন, এই বিষয়টি যেভাবে উঠে আসছে কিভাবে দেখছেন? মানে এবং এরই মধ্যে দেখুন দেশগুলো সীমানা খুলছে না, তারা বলছে তাদের সম্পদ সীমিত, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। অন্যদিকে মায়ানমার বলছে, এবারও বলছে যে রোহিঙ্গাদের দায়িত্ব তারা নেবে না। অনেকগুলো বিষয় আসলে আন্তর্জাতিক রাজনীতিরও সামনে চলে আসছে। দেখুন, এই বিষয়টি তো প্রথমে আমরা বলবো যে এটা বড় একটা মানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, তাই না? এটাকে তো আমরা, এবং এটার একটা আন্তর্জাতিক দিক আছে, অবশ্যই তো দেশীয় দিক তো আছে, এটা একটা আন্তর্জাতিক দিক আছে, এটা আমাদের অস্বীকার করার উপায় নেই। এটা বলে আমি বলবো যে দেখেন, এখানে অনেকগুলো ডায়নামিক্স সামনে এসে যায়। একটা হলো এটা কিন্তু যেরকম ধরেন আমরা যে ব্যাপারটি আগে আলোচনা করছিলাম, নারী ক্ষমতায়নের ব্যাপারটি, যেটা প্রশ্নবিদ্ধ করে তোলে, সেখানে কিন্তু এখানে আমাদের আমরা যখন এত উন্নয়নের দাবি করছি, সেখানে আমি মেনে নিচ্ছি 60-40, যেটা ধরেন আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন, তাই না, যে রোহিঙ্গারা হলো 60, আমাদের বাংলাদেশে হলো 40। 60-40 যদি রেশিও হয়, তাহলে আমাদের যে আমরা উন্নয়নের কোন মডেলটা নিয়ে, আমি কিন্তু নবনীতা অনেকবার এই প্রশ্নটা তুলেছি যে আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন উন্নয়নের মডেলটাকে সামনে নিয়ে আসছি। সেটা কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি পড়ে যায়, কারণ এটা কিন্তু একটা খুবই চিন্তার ব্যাপার যে একটা দেশের, যেটা আমরা বলছি যে মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছে শীঘ্রই, এবং আমরা এতটা ইকোনমিক গ্রোথ দাবি করছি, সেখানকার লোক কেন সমুদ্রে ভাসছে, সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। ভাবে কেন সে দেশ ছেড়ে বিদেশে ভাগ্যান্বেষণে যাওয়াটাকে প্রেফারেবল মনে করছে। এবং এখানে তো অবশ্যই সাপ্লাই, ডিমান্ড আছে বলে সাপ্লাই আছে, কিন্তু সাপ্লাইটা তো একটা শূন্যর থেকে তো তৈরি হচ্ছে না, সাপ্লাইটা তৈরি হচ্ছে বিকজ এখানে ক্রাইসিস আছে, তাই না? এবং যেটা বলা হয় যে ওখানে আমরা ওরা স্বপ্ন দেখছে ওখানে একটা বেটার কিছু, তো ওই স্বপ্নটা তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমাদের দেশে সেই স্বপ্নটা তৈরি করতে, সেটা আমাকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয় যে জায়গাটা হলো রোহিঙ্গাদের ব্যাপারটা, যদি 60% আমি এখানে বলা হচ্ছে যে ওরা 60%, সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায় রিফিউজি সমস্যাটাকে যে অ্যাড্রেস করতে পারেনি, সেটাকে সামনে নিয়ে এসেছে একেবারে। আর রোহিঙ্গাদের বিষয়ে আসলে আন্তর্জাতিক সম্প্রদায় কোথায়? মানে
এরা যে কোথায়? কোনো দেশ তার মানে না, মায়ানমার যে তার stateless দায়িত্ব নিচ্ছে না, না, এটা তো অনেকটা সেটাই তো। স্পষ্ট এবং করেছে। এই যে আমি আবারও বলবো যে এই যে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কতগুলো ডাবল স্ট্যান্ডার্ডস, মানে ধরেন মায়ানমার একেবারেই তারা মানে এবং খুবই আমি বলবো ওরা খুবই এটা নিয়ে তাদের কিন্তু কোনো ধরনের ইয়েও নেই, তারা স্পষ্ট বলছে যে এগুলো এরা তাদের নাগরিক না। আচ্ছা, আমরা এরা যে তাদের নাগরিক না, কাট অফ পয়েন্ট তো এখানে তো আন্তর্জাতিক কিছু ইয়ে আছে, নীতি আছে যে কাট অফ পয়েন্টটা আমি কখন ধরবো, যে কখন থেকে কখন ওরা মায়ানমারে গিয়ে থাকলে তারা বা বার্মায়, তখন তো আগে তো বার্মা ছিল, তারা ওখানকার নাগরিক হতে পারে। আমি মেনে নিচ্ছি যে ব্রিটিশ পিরিয়ডে অনেক এখানে অভিবাসন হয়েছে, এটা একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু তারপর তো পাকিস্তান রাষ্ট্রেরও জন্ম হয়েছে এবং এই সমস্যাটা কিন্তু পাকিস্তান আমলেও ছিল এই সমস্যাটা। তারপরে আমরা এখনো দেখছি যে জিনিসটা আছে, তো এটা তো ইন্টারন্যাশনাল ল তো ক্লিয়ারলি আছে যে কোনটা আমি কাট অফ পয়েন্ট দেখব। যখন একটা নতুন রাষ্ট্র জন্ম হয়ে যায় তখন তো আমি নাগরিকত্ব দিচ্ছি, তখন এরা কোথায় ছিল? এরা যদি মায়ানমারে থাকে তাহলে তো এরা বাংলাদেশের নাগরিক না, সেটা তো আমাকে মেনে নিতে হবে। এটা তো একটা ইন্টারন্যাশনাল ল আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস আছে। এটা যদি মায়ানমার এটাকে পুরা ভায়োলেট করে, সেখানে তো আন্তর্জাতিক কমিউনিটির একটা দায়িত্ব বর্তায়, ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস একটা দায়িত্ব আছে তাকে এটা এখানে নিয়ে আসা, এবং ইউএনএইচসিআর এর আছে। এবং এখানে ধরেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন কি করলো? এখানে আমি মেনে নিচ্ছি আমার দেশে সীমাবদ্ধতা আছে, কোস্টাল গার্ডসরা আছে, র্যাকেটস আছে, সবকিছু আছে। আপনি যেহেতু আমাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা বলছেন, আমি সেই জায়গাটাই ধরে বলছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটের অনেকগুলো লিমিটেশনস আমাদের সামনে এসে গেল, যে রিফিউজিসদেরকে নিয়ে আমরা কি ধরনের মানে সিরিয়াসনেসের যে অভাব। এবং মায়ানমারের ব্যাপারটা তো আরো খারাপ, এরা তো রিফিউজিস শুধু না, এরা তো স্টেটলেস পারসনস, তো এরা যাবে কোথায়? এখানে তো একদম ক্লিয়ারলি একটা ইউএনএইচসিআর চট্টগ্রাম স্টুডিও থেকে সংযুক্ত হচ্ছেন উখিয়া কক্সবাজারের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, স্বাগত আপনাকে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি আমি যদি ডক্টর আমেনা মহসিনের ওই প্রসঙ্গটি ধরেই যে 40%ই এদের মধ্যে কেন বাংলাদেশি থাকবে, বাংলাদেশ যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, বাংলাদেশে যে জীবনমানের উন্নয়ন হয়েছে, এটা তো প্রমাণিত বিষয়, তারপর কেন বাংলাদেশ এই মানুষগুলোর সামনে সেই প্রতিশ্রুতি দিতে পারছে না যাতে তারা সমুদ্র পাড়ি দিয়ে এই ঝুঁকি নিয়ে অন্য দেশে আমার মনে হয় যে এটি যদি একেবারে উন্নয়নের সঙ্গে আমি মিলাই তাহলে একটা সহজ সমীকরণ হবে। সহজ সমীকরণ হবে এই কারণের জন্যও যে উন্নয়নের দিক থেকে আরো ভালো উন্নত দেশ যদি বলেন আপনি, সেই সব দেশ থেকেও তো বৈধ পথে জনশক্তি যাচ্ছে। আমাদের এখানে যেটি সমস্যা হয়ে যাচ্ছে, বৈধ পথে যেগুলি যাচ্ছে সেগুলি নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করছি না। ভারত থেকে যাচ্ছে, নেপাল থেকে যাচ্ছে, কাছাকাছি উন্নত দেশ থেকে মানে ফ্রিজে চড়ে ইতালি কেন যেতে চাইবেন আপনি? কিন্তু সেইখানে সমুদ্র পাড়ি দেবেন কেন? একটি হচ্ছে যে বৈধ এবং দক্ষ। আন্তর্জাতিক বাজারে কিন্তু বৈধ এবং দক্ষর চাহিদা আছে। বৈধটা যদি আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করি অথবা আমাদের প্রাইভেট সেক্টর টু গভর্নমেন্ট করি, সেটাতে কিন্তু যেমন ধরেন প্রায় কত হাজার মহিলা শ্রমিক সৌদি আরব আমাদের রমজানের আগেই নেবে, সেখানে তো কিন্তু এই প্রশ্ন আমরা উন্নয়নের প্রশ্ন তুলছি না। আমরা তখন বলছি যে আমাদের দক্ষ মানব সম্পদ রিমিনেন্স পাঠাবে, সেটা আমাদের উন্নয়নের জন্য আরেকটি মানে কাজে দুইটি সমীকরণ কিন্তু সহজ সমীকরণ হলো। কাজে এইখানে যেটি হচ্ছে, প্রথমত হচ্ছে যে যারা বৈধ পথে যেতে পারছে না, হয়তো তারা দক্ষ না, টাকা কম দিয়ে যেতে পারে, কিন্তু তারা বাইরে যেতে চায়। যেতে চায়, আমরা তো সবার জন্য তো সমান সুযোগ সৃষ্টি করতে পারি নাই, সেটা তো বাস্তবতা। কিন্তু সেটার জন্য সহজ সমীকরণ যে দেশের কোনো উন্নয়ন ব্যর্থ হয়েছে, এটি খুবই সহজ এবং খুবই নির্দয় একটা মন্তব্য হবে। একটি নিশ্চিত যে একটি যদি আমরা বাংলাদেশের সব মানুষের জন্য কর্মসংস্থান করতে পারতাম, তাহলে তো এই সমস্যা হতো না। কিন্তু বাংলাদেশের সব মানুষের জন্য তো খাদ্যের সংস্থান করা গেছে। খাদ্যই একমাত্র উন্নয়ন না, নিশ্চয়ই তারা বাইরে গেলে একটা চাকরি পাবে, একটা কাজ পাবে, সেই কাজের জন্য সেখানে যাচ্ছে। একটি হচ্ছে চাহিদা আছে সেখানে, এক। 2 নম্বর হচ্ছে যে বৈধ পথে যাওয়ার যোগ্যতা সম্পর্কটা হয়তো তৈরি হয়নি, কোথাও কোথাও বাধাগ্রস্ত হয়েছে, 2। 3 নম্বর হচ্ছে যে আধাদক্ষ বা অদক্ষ যারা হয়তো বৈধ হলেও যেতে পারবে না কখনো, কিন্তু তারা বাইরে যেতে চায়। কাজে এই সব মিলিয়ে কিন্তু এই সুযোগটি সৃষ্টি হয়েছে, একটা সুযোগটি সৃষ্টি হয়েছে, 1। 2 নম্বর হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা। এবং আজকে বিবিসির অনুষ্ঠান যদি আপনি দেখেন যে লিবিয়াতে যে বন্ধ করা হলো, এবং মানে তাদের মধ্যে একটি, যদি আপনি পাচারি বলেন মতাদর্শগত কারণে, তারা অনেকে বলছে যে রোহিঙ্গার আবরণে
আইএস এর কর্মীও এখানে আসছে, যার পর বিবিসির স্টেট বলা হয়েছে। আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির সবচেয়ে ধনী লোকের ছেলেটি যখন টার্কি হয়ে আইএসএস যেতে চায়, সেটিকে উন্নয়নের সাথে কোনো সম্পর্কিত? কাজে অনেকগুলি ডাইমেনশন, কাজে সরলীকরণ করে একটি জায়গা আপনি বন্ধ করতে বলতে পারবেন না। কাজে অনেকগুলি বিষয় মিলিয়ে ঘটনা ঘটছে এবং এটি বাস্তবতা। আমরা বাংলাদেশিরা যখন ভূমধ্য সাগরে ভাসছে, আপনাকে খেয়াল রাখতে হবে সোমালিয়ার অনেক নাগরিক ভাবছে। বাংলাদেশটা তো সোমালিয়া না, বাংলাদেশ সোমালিয়া না, সোদানেরও নাগরিক। এক একটা দেশের এক একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট থেকে আপনি মানে হয়তো এখানে ভারত পাননি আপনি, কিন্তু আপনি ভূমধ্য সাগরে গেলে বা ইটালিতে গেলে ভারতও পাবেন আপনি। কাজে কোনটার প্রেক্ষাপটটা কি সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে। সেটার সঙ্গে যদি সরাসরি বলেন যে বাংলাদেশের উন্নয়ন মানে এদেরকে অ্যাকোমোডেট করতে পারছেন, এই জন্য দেশ ছেড়ে মানুষ চলে যাচ্ছে, সেটা এক ধরনের, আমি মনে করি যে এক ধরনের আনকাইন্ড কমেন্ট। মোহাম্মদ হোসাইন, আপনি মানব পাচার প্রতিরোধ কমিটি উখিয়ার সদস্য সচিব, আপনি যদি বলেন যে এই মানুষগুলো কিসের আশায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনারা এই মানব পাচার প্রতিরোধে কি করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই কথা হচ্ছে কক্সবাজারের উখিয়া, বর্তমানে যেখান থেকে সোনারপাড়া নামক একটা জায়গা আছে, ইন্ডিয়ানের আগে আমার গ্রামের বাড়ি, কিন্তু ওইখানে একটা জায়গা আছে মালয়েশিয়া এয়ারপোর্ট নামে পরিচিত। যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন, যে কোনো ড্রাইভারকে যদি বলা হয় আমি এয়ারপোর্ট যাব, তা ওনারা সোজাই ওই ঘাটে নিয়ে যায়। তো আমি নিজেও এক ভিকটিমের ভাই। আমার ভাইও এক সময় এইভাবে মালয়েশিয়া চলে গেছেন জাহাজে করে। তো ওনার থেকে জিজ্ঞেস করলাম কেন গেছো, ও বললো যে আমাকে জাস্ট 30,000 টাকা দিতে হবে। ও মালয়েশিয়া যাওয়ার পরে 30,000 টাকা। ওই গ্রামে এরকম সাফল্যের উদাহরণ আছে যারা নৌকায় চেপে চলে যেতে পেরেছেন মালয়েশিয়া। আমাদের যে হিসাবটা আছে এ পর্যন্ত প্রায় উখিয়া এবং টেকনাফে 50 থেকে 60,000 লোক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে চলে গেছেন। তার ভেতরে আমাদের গ্রামে প্রায় 100 থেকে 150 মানুষ নিখোঁজ এবং বিগত 3 বছর যাবত কোনো খবর নাই তাদের। আর আমার ভাই নিজেও কিন্তু খুব মানবতার জীবন যাপন করতেছেন এবং আমি নিজেও টাকা দিয়ে ওদেরকে উদ্ধার করছি 2 লক্ষ টাকা করে টেকনাফে গিয়ে। আর যে এই মানুষগুলো কেন যায়, বিশেষ করে বলতে গেলে যারা দেশে খেটে খাওয়া মানুষ, কাজকর্ম করে, রিক্সা চালায়, মাছ চাষ করে, ধান চাষ করে, ওরা অধিক মুনাফার আশায় এবং আরেকটা স্বাচ্ছন্দ্য জীবনযাপনের আশায় মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়। যারা তাদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রলোভন দেখায়, তারা বলে কি তুমি এখানে গেলে প্রায় 40 থেকে 50,000 টাকা বেতনের একটা জব পাবা, চাকরি পাবা, জাস্ট তোমার টাকা খরচ হবে 30 থেকে 40,000। কিন্তু ধরুন এই যে আপনার ভাইয়ের মতো যারা 3 বছর ধরে মালয়েশিয়া গিয়েও মানবেতর জীবনযাপন করছেন, তাদের খবর পেয়েও কি মানুষের উৎসাহ কমে না? মানুষের উৎসাহ কমে না বলতে এক সময় আমরা দেখছি আমাদের এলাকা থেকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ থেকে মানুষ মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে গেছে। আমরা প্রথম মনে করতাম জাস্ট এটা একটা সাধারণ হয়ে যাইতে পারে। আসলে যে তারা মাঝপথে গিয়ে থাইল্যান্ডে বিভিন্ন উপদ্বীপে তাদেরকে বন্দী করে এক প্রকার অপহরণের মতো করে টাকা উদ্ধার করা হয়, সেটা কিন্তু সাধারণ মানুষের কানে দেওয়াটা খুবই কষ্টকর। যারা এই কাজে জড়িত মানব পাচারে, তারা কিন্তু এই কথাগুলো বলে না। তাহলে আপনারা কি ধরনের কাজ করছেন এখন? মোহাম্মদ হোসাইনের কাছ থেকে আসলে অনেকগুলো ইন্টারেস্টিং ডাইমেনশনও পাওয়া গেল, যে একটা রীতিমতো মালয়েশিয়া এয়ারপোর্ট বলে ঘাটে গিয়ে মানুষ জাহাজে উঠে পড়ছেন মালয়েশিয়ার জন্য। ডক্টর আমিনা মহসিন, আপনি একটি মন্তব্য করতে চাইছিলেন এই প্রসঙ্গে? না, আমি বলতে চাচ্ছিলাম, আমি বুলবুল ভাইয়ের সাথে এখানে আমার কোনো ডিসএগ্রিমেন্ট নেই। আমি যে উনি যেটা বলছেন যে মানুষ এক ধরনের বেটার লাইফের আশায় চলে যাচ্ছে, which is true, হ্যাঁ, এবং কম পয়সা, I agree with you। কিন্তু আপনি যেটা বলেন যে এটা আনকাইন্ড কমেন্ট করেছি আমি, যে উন্নয়নের সাথে এটা যদি আমি উন্নয়ন ব্যর্থ হয়েছে, সেটা আমি তো উন্নয়ন ব্যর্থ হয়েছে শব্দটা উচ্চারণ করেছেন আপনি। যদি আমি করে থাকি তাহলে আমি এটা ভুল বলেছি। হোয়াট আই মেন্ট টু সে যে উন্নয়নের তাহলে এখানে কোথায় অ্যাকোমোডেট করতে পারছে কিনা, এবং সেটা আমি বলছি যে এটা কি অ্যাকোমোডেট করতে পারছে কিনা। এবং আমি বলেছি যে উন্নয়নের এই প্যারাডাইমটাকে আমরা সাকসেসফুল বলবো কিনা, ব্যর্থ হয়েছে সেটা আমি বলবো না। এবং এখানে দেখেন
বাংলাদেশের ইকোনমি দুটো সেক্টরের উপরে বেস করে, একটা হলো রেমিটেন্স ইকোনমি, একটা আরএমজি ফ্যাক্টর। নবনীতা আপনি লক্ষ্য করেন দুটোই কিন্তু এক্সপ্লয়টেটিভ। সেই জন্য আমি প্যারাডাইমটাকে, আমি কিন্তু উন্নয়নটাকে করছি না, কোয়েশ্চেন করছি না, আমি উন্নয়নের প্যারাডাইমটাকে কোয়েশ্চেন করছি যে সেটা কি ট্রিকল ডাউন করছে কিনা। এবং যে চিত্রগুলো আমরা দেখছি, যে মেয়েটি কাঁদছে, যে বাচ্চাগুলো কাঁদছে, আপনার কি মনে হয় যে তারা কোনো লোভে যাচ্ছে তাদের চেহারা দেখে? আপনার কি মনে হয় এখানে তাদের সার্ভাইভাল করার মতো কোনো মিনস আছে? এই যে 40% উপরে আমরা যে বোর্ড পিপলদেরকে দেখছি, আমি আসার আগে, আপনার প্রোগ্রামে আসার আগে আমি চ্যানেল 24 খবর দেখছিলাম যে ওখানে যে গতকালই বোধহয়, তো গত পরশু হয়ে যাবে, কয়েকজন বাংলাদেশি খাবার মানে বোটের মধ্যে খাবার নিয়ে করতে গিয়ে না ওরা মারা যাচ্ছে, একে অন্যকে মেরে ফেলছে। সো আপনি বলেন এটা কিসের লোভ? মানে এখানে তো এটা বেয়ার সার্ভাইভালের। সেখানে আমি বলেছি যে প্যারাডাইম জি, আমি কিন্তু উন্নয়নের মানে আপনি দুটোর মধ্যে একটা পার্থক্য আমাকে টানতে হবে, সেটা বলছি। একটা বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে। আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। মঞ্জুল হাসান বুলবুল, একদম সময়ই নেই, তবু সালাউদ্দিন আহমেদ আছেন শিরোনামে, এবং আমরা দেখছিলাম যে পত্রিকাগুলোতে একেবারে অনেক পত্রিকায় প্রধান শিরোনাম করছেন। এবং আমরা ৭১ জার্নাল শুরু করবার আগে আগে দেখেছি যে হাসিনা আহমেদ রওনা হয়েছেন, কলকাতা পৌঁছবেন আজ রাতে, ভোরে ফ্লাইট ধরে যাচ্ছেন শিলং। এই বিষয়ে একটা ছোট ছোট মন্তব্য করে আসলে বিদায় নিতে চাই। এটা তো এখন মন্তব্য করবার কিছুই নেই, গল্প ধারাবাহিকভাবে চলতে থাকবে। সালাউদ্দিন আহমেদ যখন ফিরে আসবেন, যেটা বিএনপি স্টেটমেন্টটা খুব সেন্সিবল স্টেটমেন্ট মনে হয়েছে, তারা বলেছে যে তার কাছ থেকে না শোনা পর্যন্ত আমরা কোনো মন্তব্য করবো না। আমার মনে হয় যে আমার অবস্থাটাও তাই, যে তার কাছ থেকে শোনা বা তার স্ত্রীর কাছ থেকে শোনার পরে এখন মানে নানানজন নানান কথা বলছেন, এই প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তুলছেন, এটি অনেক প্রশ্নই মানে আমি হাইপোথেটিক্যালি তুলতে পারি, কিন্তু আমার ধারণা যে তার কাছ থেকে শোনার পরেই কেবলমাত্র আমরা বলতে পারি কিভাবে তিনি দেশে আসবেন এটা নিয়েও অনেক কথা হচ্ছে, যেমন পুশব্যাকের প্রসঙ্গ এসেছে। হতে পারে, মানে এটা পুশব্যাক হতে পারে, ওইখান থেকে তিনি সিঙ্গাপুর যেতে চান ট্রিটমেন্টের জন্য, সেখানেও হতে পারে। মানে কোনটা হবে আমরা জানি না এখন পর্যন্ত, তিনি দেশেই ফিরতে চান নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান। এবং আজকে আবার তো ভয়ঙ্কর দেখলাম যে আমরা যে প্রত্যাশা নিয়ে বসে আছে যে তার কাছ থেকে শোনার পরে মন্তব্য করবো, আজকে তো কোন মিডিয়াতে দেখলাম যে তিনি কথা হারিয়ে ফেলছেন, কথা বলতে পারছেন না, দপ্তর সম্পাদক বিএনপির সেখানে আছেন। সেটি আবার অসুখের ধরনটা কোন দিকে যাচ্ছে সেটিও একটা উদ্বেগের বিষয়। স্মৃতিশক্তি হারাচ্ছেন এরকম শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিনও। আমি ডক্টর আমিনা হোসেন। না, আমি এখানে বুলবুল ভাইয়ের সাথে একমত যে এখানে তো আমাদের এখানে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরিজ এর কথা আমরা শুনছি, বাট আমার কাছে দুঃখ লাগে কি ইটস আ ব্যাড রিফ্লেকশন অন আওয়ার পলিটিক্স এবং দ্য স্টেট অফ আওয়ার পলিটিক্স। এটা ধরেন আমাদের দেশের জন্যও ভালো না, বিএনপির জন্যও না, যারা ক্ষমতায় আছে তাদের জন্যও ভালো না। আমাদের ইমেজটা কিন্তু মানে ভারতে আমাদের একজন রাজনীতিবিদ এরকম রাস্তায় ঘুরছে, আমি মানে যেই করুক না কেন, যেভাবেই হয়ে থাকুক না কেন, আমার মনে হয় না যে বাংলাদেশ একটার পর একটা ক্রাইসিস ফেস করছে, সেখানে এটা আমাদের প্রয়োজন ছিল না, সেটা মনে হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন, মঞ্জুল হাসান বুলবুল। দর্শক আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ৭১ জার্নালের। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী বিদায় নিচ্ছি। থাকুন সবসময় ৭১-এর সঙ্গে। ৮ নিপীড়ক চিহ্নিত, ধরিয়ে দিলে পুরস্কার। সালাউদ্দিনের স্মৃতিভ্রম হচ্ছে, দাবি জনি। খাদ্যদাঙ্গায় ইন্দোনেশিয়ায় ১০০ অভিবাসী নিহত। ওসি হেলালের ৩ বছরের কারাদণ্ড। দুর্যোগে আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব প্রধানমন্ত্রীর। রুবেলকে মামলা থেকে অব্যাহতি দিতে চান না হ্যাপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে নির্যাতনের দায়ে খিলগাঁও থানার সাবেক ওসি হেলালকে ৩ বছরের কারাদণ্ড। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ৮ জন চিহ্নিত, জানালেন আইজিপি।
ধরিয়ে দিলে 1 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা। ভারতের ভিসা পেলেন হাসিনা আহমেদ। রওনা হচ্ছেন রাতেই। সালাউদ্দিনের স্মৃতিভ্রম হচ্ছে, জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক। মানব পাচার, মাদক ও প্রাকৃতিক দুর্যোগ দক্ষিণের দেশগুলোর উন্নয়নের পথে হুমকি, মন্তব্য প্রধানমন্ত্রীর। উত্তরের দেশগুলোকে পাশে থাকার আহ্বান। ইন্দোনেশিয়া উদ্ধারকৃত বাংলাদেশি অভিবাসীদের খোঁজ খবর নিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান বার্নিকাটের। এবং লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেশটির সরকারের, অবৈধভাবে ইউরোপে যাওয়ার অভিযোগ। প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে উচ্চ আদালতে টানাপড়েন, বিচারকদের দক্ষতা নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন আইনজীবীরা। মানব পাচার ঠেকাতে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের উপর নিষেধাজ্ঞা। বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় 8 জনকে শনাক্তের দাবি করল পুলিশ, ধরিয়ে দিলে 1 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরকে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের 3 বছরের কারাদণ্ড। এবং ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা, সফরকারীদের সামনে কঠিন পরীক্ষা, মনে করছেন সৌম্য। Iraq warns that the key city of Ramadi, just 100 kilometers from Baghdad, is on the brink of falling to Islamic State. Migrants rescued from a sinking boat off Indonesia describe the horror of life on board and their desperate struggle to survive. Burundi's president makes his first official appearance since the failed coup attempt against him, but protesters warn of more unrest ahead. And he came, he soared, and he conquered. Meet the world's greatest lumberjack. Today, Pope Francis bestowed sainthood on 4 nuns, including 2 Palestinians. They are the first Palestinians canonized since the early days of Christianity. A Taliban suicide bomber has killed at least 1 person and wounded 18 others in Afghanistan's capital, Kabul. The US is now analyzing intelligence gathered in a special forces raid in eastern Syria. Yemen's exiled president meets his allies in Saudi Arabia, calls grow for another ceasefire with the rebels. Day after Egypt's deposed president was sentenced to death, Egypt carries out its first multiple executions since President Sisi came to power. The UN calls these boats floating coffins. We'll have the latest on the Asian migrants who nobody wants. And the president of Burundi makes his first public appearance since a failed coup attempt.